আসসালামু আলাইকুম। নির্বাচনী ট্রেন গন্তব্য কতদূর? রাজনীতি, নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতির হালচাল নিয়ে আমি নতুন একটা সেগমেন্টের আয়োজন করতেছি আপনাদের সামনে। এই সেগমেন্টটা আগামী নির্বাচন পর্যন্ত দীর্ঘায়িত হবে। সেই সেগমেন্টটার নাম হচ্ছে নির্বাচনী ট্রেন। তো প্রথমে যে বিষয়টা নিয়ে প্রথম পর্বে আলোচনা করব সেটি হচ্ছে যে পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। দেখেন, আমরা এই বিষয়টাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এই বিষয়টা বর্তমান রাজনীতির মাঠে এবং নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা সেটাতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ। যার কারণে আমরা চাচ্ছি যে পিআর পদ্ধতির যে নির্বাচন ব্যবস্থা সেটা নিয়ে কিছুটা ধারণা দেওয়ার জন্য আপনাদের। প্রথম কথা হচ্ছে পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা কি? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে তাদের যেই নির্বাচিত প্রার্থীগুলো থাকবে তাদের মাধ্যমে যে পরিমাণ যত শতাংশ ভোট কাস্টিং করতে পারবে সেই অনুপাতে তারা সংসদে তাদের প্রতিনিধি প্রেরণ করার জন্য সুযোগ পাবে। মনে করেন যে একটা রাজনৈতিক দল তারা 10% ভোট পাইল সারা বাংলাদেশে। এই 10% ভোটের বিপরীতে তারা যদি 20টা সংসদীয় আসন পায় তাহলে তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে তাদের প্রতিনিধিকে তারা সংসদে প্রেরণ করতে পারবে। এটা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম বা নিয়ম। এখন কথা হচ্ছে যে এটা নিয়ে ভালো এবং মন্দ দু সাইডেই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আছে। যারা সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য উপাত্ত বা যুক্তি তারা দাঁড় করানোর চেষ্টা করতেছে এর বিপক্ষে। কিন্তু যারা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে তারা কিন্তু এটার পক্ষে নানা যুক্তি, নানা তথ্য, নানা উপাত্ত এগুলো তুলে ধরার চেষ্টা করতেছে। কথা হচ্ছে যে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে এই সংখ্যানুপাতিক নির্বাচনটাকে আমরা কিভাবে দেখতে পারি। বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বর্তমানে চালু আছে। তবে দেখতে হবে আমাদের দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি, তারপরে জনসংখ্যার যে একটা ঘনত্ব সেটা সব কিছু মিলিয়ে আমরা চিন্তা করতে হবে যে আসলে এইটা আমাদের দেশের জন্য কতটা সুইটেবল হবে অথবা কতটা বিপজ্জনক হতে পারে। আমি আজকে খুব সামান্য বিষয়ে কথা বলবো, অল্প অল্প করে ভেঙে ভেঙে কথা বলবো। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে যে বিষয়টা সবচেয়ে ভালো বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলই সুযোগ পাবে তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদে প্রেরণ করার জন্য। যেহেতু সংসদ আমাদের আইনসভা বা যেখানে আমরা আইন প্রণয়ন হয়, অতএব প্রত্যেক রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে দেশের যে কোনো আইন তৈরিতে বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণে। তারা তাদের যে অংশগ্রহণ সেটা নিশ্চিত করতে পারবে, সেটা যত কমই হোক যত বেশিই হোক। সংখ্যানুপাতিক পদ্ধতির সবচেয়ে ভালো সাইড হচ্ছে এটা যে প্রত্যেক রাজনৈতিক দল, সেটা ডাইন হোক, বাম হোক, লেফট হোক, রাইট হোক বা যে ইসলামপন্থী হোক, আপনার মধ্যমপন্থী হোক, সমস্ত রাজনৈতিক দলই তাদের নির্বাচিত যেই আসন, তারা যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে কয়টা সংসদীয় আসন পায় সেই অনুপাতে তারা তাদের অংশগ্রহণটা নিশ্চিত করতে পারবে। এটা হচ্ছে এক নাম্বার ভালো পদ্ধতি বা ভালো দিক যেই সংখ্যানুপাতিক পদ্ধতি সেটার। এছাড়াও আরও বেশ কিছু আছে, যেমন হচ্ছে যে একচ্ছত্র কোনো রাজনৈতিক দল সংসদে একচ্ছত্র অধিপতি হয়ে যাইতে পারবে না। সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলই সেখানে অংশগ্রহণ করতে পারবে। তো মোট মোট কথা হচ্ছে যে যে বিষয়টা মানে প্রথম যেটা আসে যে ওই যে আইন প্রণয়নের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলই অংশগ্রহণ করার সুযোগ পাবে, তারা তাদের মতামত জানানোর সুযোগ পাবে। এখানেই টোটাল বিষয়টাই কিন্তু আসে একচ্ছত্র অধিপতি, তারপরে আপনার এককভাবে সিদ্ধান্ত গ্রহণ, এই সেই যত কিছু আছে সব কিছুর কিন্তু ওই একখানে গিয়েই মানে অবস্থান করতেছে যে কেউ এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অংশগ্রহণ থাকবে। এই একটা সাইড এটার সবচেয়ে জোরালো এবং শক্তিশালী। এছাড়াও আরও বেশ কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো এটার ভালো দিক হিসেবে বিবেচনা করা হয়। তবে আমাদের দেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে অনেকেই বলার চেষ্টা করতেছে যে এই জিনিসটা অতটা ইফেক্টিভ হবে না, বরঞ্চ আমাদের দেশে একটা হট্টগোলের পরিবেশ তৈরি করবে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এখানে উল্লেখ করা হয় যে যেমন আমাদের দেশে একটা প্রচলন আছে যে অবৈধ লেনদেন, দলীয় প্রধানকে খুশি করে এখন নমিনেশন নেওয়া হয়।
অনেক ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে সংসদে যাওয়ার জন্য এই লেনদেনের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। জনগণের কাছে না গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যাবে দলীয় প্রধানের কাছে বা নীতি নির্ধারকদের কাছে, যে আমাকে সংসদে পাঠানো হোক। যেহেতু এই একচ্ছত্র ক্ষমতাটা আসতেছে দলীয় প্রধানদের হাতে, সেহেতু তারা কিন্তু চাইলে যাকে তাকে সংসদে প্রেরণ করতে পারে, কারণ তাদের যে একটা পার্সেন্টেজ সেই অনুপাতে তারা সিদ্ধান্ত নিতেই পারে। তো এখন কথা হচ্ছে যে যেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে যারা মাঠে ঘাটে কাজ করে, জনগণের সাথে থাকে, কাছাকাছি যায়, তাদের দুঃখ দুর্দশা শুনে, তারা ওইভাবে অতটা কাজ করবে না। তারা জনগণকে যতটা ফোকাস করবে তার চেয়ে বেশি ফোকাস করবে দলীয় প্রধানকে। সেই ক্ষেত্রে জনগণের সাথে এই সমস্ত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দূরত্ব তৈরি হবে। মানুষ মার্কা দেখেই ভোট দেবে। সেই ক্ষেত্রে ব্যক্তি ইমেজ, যেমন একটা মানুষ ভালো, অনেক ভালো, মানুষের উপকারে আসে, এইগুলো তখন আর মানে অতটা গোনায় আসবে না। তখন যে মার্কা কি, দাঁড়িপাল্লা, মার্কা কি, ধানের শীষ, মার্কা কি, এভরিথিং। তো কথা হচ্ছে যে এই জিনিসটা অনেক সময় আপনার ব্যক্তি ইমেজ খাটো করে দেয়, যার কারণে ব্যক্তির যে গ্রহণযোগ্যতা, ব্যক্তির যে দায়বদ্ধতা, সেটা কিন্তু তখন আর মাঠে ময়দানে কাজ করে না। এটা অনেক বড় একটা ফল্ট বা ডিফেক্ট এই পদ্ধতির। আরেকটা জিনিস দেখেন, নির্বাচন হয়ে গেল ধরেন, নির্বাচনের পরে একটা রাজনৈতিক দল 10টা সংসদীয় আসন ভাগে পেল। সেই ক্ষেত্রে তারা 10 জনকে সিলেক্ট করবে, কিন্তু তাদের কিন্তু 300 আসনেই প্রার্থী ছিল। তো এই 300 জন থেকে 10 জন বেছে নেওয়া কিন্তু চারটিখানি কথা নয়। এইখানে এমনও হইতে পারে যে রাজনৈতিক কার্যালয়গুলোতে, দলীয় কার্যালয়গুলোতে মারামারি, হাঙ্গামা। প্রথমে তো চেষ্টা হবে তদবির, কথাবার্তা, ভালো ব্যবহার, কি বলে, পদলেহন। এরপরে আসবে টাকা পয়সার বিনিময়। যদি টাকা পয়সার বিনিময়ও না হয়, তখন আসবে শক্তি প্রদর্শন। এবং এই শক্তি প্রদর্শন এমন পর্যায়ে যেতে পারে যে দেখবেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়গুলো থেকে শুরু করে ছোট ছোট যে সমস্ত কার্যালয় আছে, সমস্ত কার্যালয়ে মারিং কাটিং, হাঙ্গামা, এগুলো লেগে থাকতেই পারে। কারণ হচ্ছে যে একবার সংসদে যাওয়ার জন্য সবারই স্বপ্ন। সে হয়তো বলবে যে আমি তো ভোট পাইছি। এমন হইতে পারে যে এই সংখ্যানুপাতিক পদ্ধতি একবার সংসদের জন্য কার্যকর হইতে হবে, আবার দলীয় যেই সিদ্ধান্ত সেখানেও হইতে পারে যে এই 300 জনের ভেতরে কতজন, মানে কে কত পার্সেন্ট ভোট পাইছে বা কার ভোটের পরিমাণ বেশি, ক্রমান্বয়ে এইভাবে আসতে হইতে পারে। আবার সেই ক্ষেত্রে দেখা যাবে যে দলীয় প্রধানদের হয়তো ওই ব্যক্তিদের চেয়ে আরো গুরুত্বপূর্ণ অন্য কোনো ব্যক্তিকে পছন্দ হতে পারে, যে হয়তো তুলনামূলক কম ভোট পাইছে। তো এই সব কিছু মিলিয়ে একটা গোলমেলে পরিবেশ তৈরি হতে পারে। তো কথা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে নতুন ফেস করতেছি, যার কারণে মনে হতে পারে যে এটা হয়তো বা অনেক ভালো কিছু, ইফেক্টিভ কিছু। আবার মনে হতে পারে যে এটা হয়তো এখন খুব বিপজ্জনক একটা বিষয়। তো কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে আরও গভীরভাবে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনার মাঠে ঘাটের যে দ্বন্দ্বটা, সেটা রাজনৈতিক কার্যালয়ে ডেকে নিয়ে যাবে কিনা। যদি মনে করেন যে এমন একটা জিনিস হইতে পারে যে এক এলাকায় 2 জন সংসদ সদস্য হইতে পারে। কিভাবে? ধরেন যে জামাত ইসলামী 10টা আসন পাইছে, তারা একজনকে রাজশাহীর জন্য নির্বাচিত করলো, রাজশাহী 1-এর জন্য। বিএনপিও তো হয়তো বা এরকম পাইছে তাদের সংখ্যানুপাতিক অনুযায়ী, তারাও একজনকে রাজশাহী 1-এর জন্য নির্বাচিত করলো। তাহলে কি হবে? একই আসনে 2 জন সংসদ সদস্য হইতে পারে। এমন হইতে পারে যে এনসিপির একজন পাইছে, তারও মনে হইতে পারে যে রাজশাহী 1 আসনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওই 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 অমক ব্যক্তিটা, অমক প্রার্থীটা, রাজশাহী 1-এর যে প্রার্থীটা ছিল সে খুবই গুরুত্বপূর্ণ আমাদের দলের জন্য, তাকে নিয়ে আসো। এমন হইতে পারে 2 জন, 3 জন, 4 জন প্রার্থীও এক আসনের জন্য নির্বাচিত হইতে পারে। কারণ তখন তো ওই যে দল তো সিদ্ধান্ত নেবে, আমি দিতেই পারি, ও দিতেই পারে, ও দিতেই পারে। তো এই সমস্ত বিভিন্ন ছোট ছোট প্রবলেমগুলো আমাদের সামনে ফেস করা লাগতে পারে। তো যার কারণে এই জিনিসটা আরো গভীরভাবে চিন্তা করে সংস্কার কমিশনের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে তারা পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাবে কিনা। তো ভালো থাকেন সবাই। নির্বাচনী ট্রেন, গন্তব্য কত দূর, এই সেগমেন্টের সাথে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।